আজ আমি আপনাদের দীঘার সমুদ্রের একটি ঘটনার কথা বলবো, যেটি আপনারা শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সত্যি বলতে দীঘার সমুদ্র দিনের বেলায় যেমন প্রাণবন্ত, রাত নামার পর ঠিক ততটাই রহস্যময়। স্থানীয় জেলেরা বলে সূর্য ডুবে যাওয়ার পর সমুদ্রের কিছু অংশে আর মানুষের যাওয়া উচিত নয়, কারণ রাতের সমুদ্র শুধু ঢেউ নয়, সে নাকি মানুষের নাম ধরে ডাকে। অর্ণব এসব গল্পে কখনোই বিশ্বাস করত না। কলকাতার একটি ইউটিউব চ্যানেলের জন্যে সে ভূতের গল্প আর রহস্যময় জায়গা নিয়ে ভিডিও বানাত। তাই যখন দীঘার এই কিংবদন্তির কথা শুনল, তখনই সিদ্ধান্ত নিল নিজের চোখে সব দেখে ভিডিও করবে। তার সঙ্গে এসেছিল আরও ৩ বন্ধু, সায়ন, শুভ এবং ঋত্বিক। হোটেলে ব্যাগ রেখে বিকেলেই তারা সমুদ্রের ধারে চলে গেল। সন্ধ্যার ঠিক আগে আকাশ লালচে হয়ে উঠেছিল। হাজার হাজার পর্যটক তখনও সৈকতে ঘুরছে। শিশুরা বালিতে খেলছে, বিক্রেতারা চিৎকার করে ঝিনুক বিক্রি করছে। দূরে ঘোড়ার খুরের শব্দ ভেসে আসছে। সব কিছুই স্বাভাবিক, কিন্তু সূর্যটা পুরোপুরি সমুদ্রের নিচে ডুবে যেতেই পরিবেশ বদলে গেল। এক এক করে দোকান বন্ধ হতে শুরু করল। পর্যটকেরা দ্রুত হোটেলের দিকে ফিরতে লাগল। মাত্র 10 মিনিটের মধ্যে যে সৈকতে এত মানুষের ভিড় ছিল, সেখানে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। অর্ণব ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, এখন সময় সন্ধে 7টা। আমরা এখন দীঘার সেই অংশে যাচ্ছি যেখানে স্থানীয় লোকেরা রাতে যেতে নিষেধ করেন। দেখা যাক আসলে সেখানে কি আছে। ঠিক তখনই একজন বৃদ্ধ জেলে তাদের সামনে এসে দাঁড়ালেন। তার গায়ে ভেজা ধুতি, কাঁধে পুরনো জাল আর চোখ দুটি অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। তিনি শান্ত গলায় বললেন, বাবারা, এখনই ফিরে যাও। অর্ণব হেসে বলল, কেন কাকু, ভূত আছে নাকি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে সমুদ্রের দিকে তাকালেন। তারপর বললেন, ভূত আছে কি নেই জানি না, কিন্তু যারা সন্ধ্যার পরে ওদিকে যায় তাদের সবাই ফিরে আসে না। এ কথা বলেই তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। শুভ হেসে বলল, দেখেছিস, পর্যটকদের ভয় দেখানোর নতুন কায়দা। 4 জন এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অর্ণব লক্ষ্য করল, ঢেউয়ের ধারে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে সম্পূর্ণ স্থির। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। সায়ন বলল, এত রাতে ওখানে একা দাঁড়িয়ে আছে কেন? অর্ণব ক্যামেরার জুম বাড়াল, কিন্তু আশ্চর্য, ক্যামেরার স্ক্রিনে মেয়েটিকে দেখা যাচ্ছে না, খালি সমুদ্র। অর্ণব ক্যামেরা নামিয়ে আবার খালি চোখে তাকালো। মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে। সে আবার ক্যামেরা তুলল, আবারও কেউ নেই। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। যদিও এত দূরে, তবু 4 জনেরই মনে হল সে যেন সরাসরি তাদের দিকেই তাকিয়ে আছে। তারপর সে হাত তুলে ইশারা করল, যেন তাদের কাছে ডাকছে। ঋত্বিক বলল, চল কাছে গিয়ে দেখি। তারা হাঁটতে শুরু করল, কিন্তু যতই এগোচ্ছে মেয়েটির সঙ্গে দূরত্ব ততই একই রয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে কাছেও আসছে না, দূরেও যাচ্ছে না। ঠিক তখনই কারোর জলে পড়ার শব্দ। 4 জন একসঙ্গে চমকে উঠল। চারদিকে তাকালো, কেউ নেই, শুধু কালো ঢেউ। আর তারপর একটি মেয়ের কান্না, খুব আস্তে, বাঁচাও। শব্দটা যেন জলের নিচ থেকে আসছে। অর্ণবের বুক ধরফর করতে লাগল। সে টর্চ জ্বালিয়ে চারদিকে আলো ফেলল। আলো পড়তেই দেখা গেল বালির ওপর ভেজা পায়ের ছাপ তৈরি হচ্ছে। কেউ হাঁটছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ছাপগুলো ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। শুভ ভয়ে ফিসফিস করে বলল, দৌড়াবো? কেউ উত্তর দেবার আগেই ছাপগুলো তাদের সামনে এসে থেমে গেল। তারপর ঠিক অর্ণবের কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। অর্ণব ঝট করে পিছনে ফিরল। কেউ নেই, কিন্তু সায়ন কাঁপা হাতে সামনে ইশারা করল। অর্ণব তাকিয়ে দেখল, সেই সাদা শাড়ি পরা মেয়েটি এবার তাদের থেকে মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে। এই প্রথম তার মুখ দেখা গেল, ফ্যাকাশে, 2 চোখ সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। সে ধীরে ধীরে ডান হাত তুলল। তারপর নিজের বুকের দিকে আঙুল দেখিয়ে কর্কশ গলায় বলল, আমাকে চিনতে পারছো না? কথাটা শেষ হতেই তার শরীর থেকে টপ টপ করে সমুদ্রের জল পড়তে শুরু করল। পরের মুহূর্তেই সে মাথা 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। হাড় ভাঙার মতো শব্দে চারপাশ কেঁপে উঠল। আর ঠিক তখনই 4 জনের মোবাইল একসঙ্গে বন্ধ হয়ে গেল।
চারদিকে এমন অন্ধকার নেমে এলো যেন সমুদ্র, আকাশ আর পৃথিবী সবকিছু এক হয়ে গেছে। সেই অন্ধকারের ভিতর আবার শোনা গেল, একটি নয়, দুটি নয়, অনেকগুলো মানুষের ফিসফিসানি। পালাতে পারবে না, আজ কেউ ফিরবে না, পালাতে পারবে না। শব্দগুলো যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে আসছিল। অর্ণব বুঝতে পারছিল না শব্দটা সমুদ্রের দিক থেকে আসছে নাকি ঠিক তার কানের পাশ থেকে। সায়ন কাঁপা গলায় বলল, দৌড়াও। চারজন প্রাণপণে দৌড়াতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই তারা দৌড়াচ্ছে ততই মনে হচ্ছে তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। সামনে যে ভাঙা নৌকোটা ছিল সেটার পাশ দিয়েই তারা বারবার চলে যাচ্ছে। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, আমরা এখানেই ঘুরছি। ঠিক তখনই তাদের টর্চের লাইট নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার, শুধু সমুদ্রের গর্জন। আর সেই গর্জনের মাঝেই আবার শোনা গেল কারোর পায়ের নুপুরের শব্দ। একবার ডান পাশে, তারপর বাঁ পাশে, তারপর ঠিক তাদের পিছনে। ঋত্বিক সাহস করে পিছনে তাকাতেই বুকের রক্ত যেন জমে গেল। সেই সাদা শাড়ি পরা মেয়েটি মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে। কিন্তু এবার সে একা নয়, তার পিছনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু, সবাই ভেজা কাপড় পরে মাথা নিচু করে দাঁড়িয়ে। তাদের শরীর থেকে টপ টপ করে জল পড়ছে, কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সবাই একসঙ্গে মাথা তুলল। চারজনের বুক কেঁপে উঠল, কারণ তাদের কারোর চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। পরের মুহূর্তেই তারা একসঙ্গে হাঁটতে শুরু করল, ধীরে, খুব ধীরে। কিন্তু যত তারা এগোচ্ছে সমুদ্রের বাতাস তত ঠান্ডা হয়ে উঠছে। অর্ণবার এক মুহূর্তও দাঁড়িয়ে থাকল না। সে চিৎকার করে বলল, হোটেলের দিকে দৌড়াও। চারজন প্রাণপণে ছুটল। হঠাৎ শুভ চিৎকার করে উঠল, আমার পা! অর্ণব পিছনে তাকিয়ে দেখল শুভর পা বালির মধ্যে অস্বাভাবিকভাবে ডুবে যাচ্ছে। মনে হচ্ছে নিচ থেকে কেউ তাকে টেনে ধরছে। সায়ন আর ঋত্বিক ঝাঁপিয়ে পড়ে শুভকে টেনে তুলল। কিন্তু যখন তাকে ওপরে তোলা হলো তখন দেখা গেল তার ডান গোড়ালিতে 5টি কালচে আঙুলের দাগ, যেন বরফ ঠান্ডা কোনো হাত তাকে শক্ত করে চেপে ধরেছিল। অবশেষে তারা হোটেলে পৌঁছল। হোটেলের উজ্জ্বল আলো দেখে সবার বুকের চাপা ভয় কিছুটা কমল। ম্যানেজার তাদের অবস্থা দেখে অবাক হয়ে বললেন, আপনারা কি সমুদ্রের শেষ প্রান্তে গিয়েছিলেন? অর্ণব সব ঘটনা খুলে বলল। লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনারা যাকে দেখেছেন তার নাম মেঘলা। চারজন একসঙ্গে চমকে উঠল। প্রায় 20 বছর আগে সে নিখোঁজ হয়। কেউ বলে সে ডুবে মারা গেছে, কেউ বলে সে সমুদ্র নিয়ে গেছে। কিন্তু এরপর থেকে প্রায় প্রতি বছরই কয়েকজন পর্যটক দাবি করেন তারা তাকে দেখেছেন। অর্ণব জিজ্ঞেস করল, কেউ নিখোঁজও হয়েছে? ম্যানেজার কোনো উত্তর দিলেন না, শুধু দেওয়ালে ঝোলানো একটি পুরনো ছবির দিকে তাকালেন। ছবিটিতে 5 জন তরুণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাসছে। লোকটি ছবির একজনকে দেখিয়ে বললেন, ওরা 5 জনও এক রাতে কৌতূহল নিয়ে ওদিকে গিয়েছিল। ফিরে এসেছিল মাত্র 2 জন। আর যারা ফিরেছিল, তিনি থেমে গেলেন। তাদের একজন 1 সপ্তাহ পর নিখোঁজ হয়ে যায়, আর আরেকজন সারা জীবন শুধু একটা কথাই বলেছিল, ওরা এখনও সমুদ্রের নিচে হাঁটে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। 4 জন নিজেদের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল। অর্ণব ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমি শুভ। অর্ণব অবাক হয়ে দরজা খুলতে গেল। ঠিক তখনই সে মনে পড়ল, শুভ তো আমার পাশের বিছানায় ঘুমাচ্ছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো। বিছানা খালি, শুভ নেই। আর দরজার ওপাশ থেকে আবার সেই কণ্ঠস্বর, দরজা খোলো, খুব ঠান্ডা লাগছে। কণ্ঠস্বরটা এবার আর শুভর মতো শোনাচ্ছে না, মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে। দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে নোনা জল ঘরে ঢুকতে শুরু করল। জলের সঙ্গে ভেসে এলো একটি ভাঙা নুপুর, আর নুপুরটি নিজে থেকেই মেঝের উপর নড়তে শুরু করল। তারপর ঘরের এক কোণে গিয়ে থেমে গেল। অর্ণব টর্চের আলো ফেলতেই দেখল সেখানে দেওয়ালে ভেজা হাতে লেখা একটি বাক্য ফুটে উঠছে, আজ রাত 12টার পর সে কাউকে সঙ্গে নিয়ে যাবে। ঠিক তখনই ঘরের লাইট নিভে গেল, আর সম্পূর্ণ অন্ধকারের মধ্যে অর্ণব অনুভব করল কেউ একজন তার কাঁধে ঠান্ডা হাত রাখল। ঠান্ডা হাতের স্পর্শে অর্ণবের পুরো শরীর জমে গেল।
অন্ধকারের মধ্যে সে নড়তেও পারছিল না। তার কানের কাছে খুব আস্তে একটা গলা ভেসে এলো। পিছনে তাকিও না। গলাটা মেয়েলি, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়, বরং যেন সতর্ক করছে। পরের মুহূর্তেই ঘরের আলো জ্বলে উঠল। অর্ণব পিছনে ফিরে দেখল কেউ নেই, কিন্তু দরজা আধ খোলা, আর বাইরে করিডরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো সোজা সিঁড়ির দিকে গেছে। অর্ণব তাড়াতাড়ি সায়ন আর ঋত্বিককে ডাকল। তিনজন টর্চ হাতে নিচে নেমে এলো। ছাপগুলো হোটেলের পেছনের দরজা পেরিয়ে আবার সমুদ্রের দিকে গেছে। দূরে কালো ঢেউয়ের সামনে একজন দাঁড়িয়ে আছে, শুভ। সে স্থির হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সায়ন চিৎকার করে উঠল, শুভ! কোনো উত্তর নেই। তারা কাছে যেতেই শুভ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার দুই চোখ অস্বাভাবিক ফ্যাকাশে, আর ঠোঁটে সেই একই অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, ওরা ডাকছে। তারপর আবার সমুদ্রের দিকে হাঁটতে শুরু করল। অর্ণব ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরল। শুভর শরীর বরফের মতো ঠান্ডা। হঠাৎ সে গর্জে উঠল, ছাড়ো, ওরা অপেক্ষা করছে। ঠিক তখনই সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে উঠল। একটি বিশাল ঢেউ এগিয়ে এসে তাদের পায়ের কাছে থেমে গেল। ঢেউ সরে যেতেই দেখা গেল জলের ওপর দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মেয়েটি, মেঘলা। কিন্তু এবার তার মুখে ভয়ের ছাপ। সে হাত তুলে সমুদ্রের গভীরের দিকে ইশারা করল। তিন বন্ধু তাকিয়ে দেখল জলের নিচে অস্পষ্ট অনেকগুলো ছায়া নড়ছে, যেন মানুষ হাঁটছে। ধীরে ধীরে তারা উপরে উঠতে শুরু করল। শত শত ভেজা মুখ, পাকা কালো চোখ, আর সবার মুখে একসঙ্গে ফিসফিসানি, একজনকে দাও, একজনকে দাও। মেঘলা হঠাৎ চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দিও না। এই প্রথম তার গলায় মানুষের স্বর শোনা গেল। অর্ণব আর ঋত্বিক মিলে শুভকে শক্ত করে ধরে রাখল, কিন্তু সমুদ্রের দিক থেকে অদৃশ্য টান আসছে। মনে হচ্ছে কেউ শুভকে টিনে নিয়ে যেতে চাইছে। শুভ হঠাৎ কাঁদতে শুরু করল, আমাকে বাঁচাও, আমি যেতে চাই না। তার গলা আবার স্বাভাবিক হয়ে গেছে। অর্ণব বুঝতে পারল যে জিনিসটা শুভকে নিয়ন্ত্রণ করছিল সেটা দুর্বল হয়ে পড়ছে। ঠিক তখনই মেঘলা নিজের গলায় থাকা ভাঙা নুপুরটি খুলে সমুদ্রের দিকে ছুড়ে দিল। নুপুরটি জলে পড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র যেন ক্ষিপ্ত হয়ে উঠল। এক বিকট চিৎকার চারদিক কাঁপিয়ে দিল। জলের নিচের ছায়াগুলো হঠাৎ অস্থির হয়ে উঠল। মেঘলা চিৎকার করল, এখন ওকে নিয়ে দৌড়াও। তিন বন্ধু শুভকে টেনে নিয়ে ছুটল। পিছনে সমুদ্রের গর্জন বাড়তেই থাকল। কিছু দূর গিয়ে তারা পিছনে তাকালো। মেঘলা একা দাঁড়িয়ে আছে জলের ধারে। চারদিক থেকে কালো ছায়াগুলো তাকে ঘিরে ফেলছে, কিন্তু তার মুখে অদ্ভুত এক শান্ত হাসি। সে শেষবারের মতো অর্ণবদের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর বিশাল এক ঢেউ উঠে তাকে পুরোপুরি ঢেকে দিল। সবকিছু অন্ধকার। পরের দিন সকালে সমুদ্র ছিল একেবারে স্বাভাবিক। সূর্যের আলোয় আগের রাতের ঘটনাগুলো যেন অবিশ্বাস্য মনে হচ্ছিল। শুভ জ্ঞান ফিরে পেল, কিন্তু সে কিছুই মনে করতে পারল না। শুধু বলল, আমি যেন অনেক গভীর জলের মধ্যে হাঁটছিলাম, আর কেউ আমাকে বারবার ডাকছিল। হোটেল ছাড়ার আগে অর্ণব শেষবারের মতো সমুদ্রের দিকে তাকালো। ঢেউ এসে তার পায়ের কাছে থেমে গেল। সেখানে পড়ে আছে একটি ভাঙা রূপোর নূপুর, ঠিক মেঘলার নূপুরের মতো। অর্ণব সেটি তুলে নিল। হঠাৎ তার কানে খুব আস্তে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ। সে চমকে চারদিকে তাকালো। কেউ নেই, শুধু সমুদ্র। আর দূরে এক মুহূর্তের জন্য সাদা শাড়ি পরা একটি মেয়েকে হাসতে দেখা গেল। পরের ঢেউ আসতেই সে মিলিয়ে গেল। অর্ণব আর কখনো দীঘায় রাতের সমুদ্রের ভিডিও করতে যায়নি, কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে তার ফোনে অদ্ভুত একটি রেকর্ডিং চলে আসে। শুরুতে শুধু ঢেউয়ের শব্দ, তারপর খুব আস্তে অনেকগুলো কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে, আমরা এখনও সমুদ্রের নিচে হাঁটি। আর সেই ফিসফিসানির শেষে শোনা যায় এক মেয়ের নূপুরের ক্ষীণ ঝুনঝুন শব্দ। আজকের মতো এইটুকুই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন এবং পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও শেয়ার করে দেবেন।